রমজান মাসে রোজা রেখে সবাই যখন কাজের প্রেশারে ব্যস্ত, তখন আমার হাজবেন্ড তো আমাকে নিয়েই ব্যস্ত আছেন। সাডেনলি অসুস্থ হয়ে যাওয়ার কারণে সব থেকে বড় টেনশনে আমার হাজবেন্ড পড়ে গেছেন। ওর কেয়ারিং আর টেনশন দেখে আমি অলরেডি সুস্থ হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। মনের মতো স্বামী পেতেও কপাল লাগে, যেই কপালটা আল্লাহ আমাকে দিয়েছেন। অনেক কিছুর অপূর্ণতা জীবনে রয়েছে, তবে আমার সংসার জীবনে আমি অনেক বেশি হ্যাপি এবং খুশি আছি, কারণ আমার হাজব্যান্ড এত বেশি কেয়ারিং, যেটা কল্পনার বাইরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শ্রেয়ানিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। একদম সকাল থেকেই ঘুম থেকে উঠে চলে এসেছি আমার গাছগুলোর সঙ্গে একটু কথা বলতে, কারণ কালকে রাতে ওদের খাবার দেওয়া হয়নি, ওরা তো একদম শুকিয়ে গেছে। আর যে পরিমাণ রোদ উঠবে সারাদিন, ওদের যদি একটু খাবার না দেয় তাহলে ওরা কিন্তু একদম সারাদিনে ক্লান্ত হয়ে যাবে। তাই তো ওদের জলখাবার দিয়ে দিচ্ছি। আমার প্রিন্সেস ঘুমে আছে, তাই তো আমি এই কাজগুলো করতে পারছি, না হয় কিন্তু তার জন্য একদমই পারা যায় না, কারণ সবসময় আমার প্রিন্সেস এই কাজগুলো করবে। মানে যেই গাছগুলো নিচে আসে সেইগুলোকে তো সারাদিন খাবার দেবে। তো আমি ওকে বলি, তুমি যদি এত পানি খাওয়াও তাহলে কিন্তু ওরা মারা যাবে। তো আমার প্রিন্সেস বলতেছে, ওরা তো মারা যাবে না, মোটা হয়ে যাবে বেশি পানি খেয়ে। খাবার খেলে তো মোটা হয়ে যায়। তো আমি বললাম, ওদের গোড়াগুলো পচে যাবে, তখন ওরা কিন্তু মারা যাবে। এত কিছু তো আর তাকে বোঝানো যায় না, সে যেটা বোঝে সে সেটাই বলে। যাই হোক, এই তো গাছগুলোকে পানি দিয়ে দিচ্ছি। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, যারা ভিডিওটা দেখা শুরু করেছো, একটা লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আমার হাজব্যান্ড বলতেছিল, ঘুম থেকে উঠেই তুমি চলে গেছো গাছদের সেবা করতে, একটু রেস্ট নাও না, একটু ফ্রেশ হও। তো আমি বললাম, ঠিক আছে, আমি তো আজকে ভালো আছি, কালকে থেকে অনেক বেশি বেটার ফিল করছি। তো ও আমাকে বলতেছিল যে একটু ভালো হয়েছো, তার জন্য যে তোমাকে অনেক কাজ করতে হবে, ব্যাপারটা কিন্তু একদম তা নয়। প্রপার সুস্থ হতে হবে। আর তুমি তো জানো, তুমি অসুস্থ থাকলে আমি একদমই কাজে ফোকাস করতে পারি না, আমার কোনো কিছুই ভালো লাগে না। তার জন্য তোমাকে আরও বেশি তাড়াতাড়ি সুস্থ হতে হবে। আমার অ্যালোভেরা গাছটা কত বড় হয়েছে মাশাল্লাহ। আর এই হোয়াইট কালার নয়নতারা, এটা আমার প্রিন্সেসের অনেক পছন্দ। তো অনেকগুলো ফুল ধরেছে, ও তো এই ফুলগুলো ঝরে ঝরে পড়বে আর একটা করে আমাকে নিয়ে দিবে আর বলবে, মাম্মি আই লাভ ইউ। সবসময় এই কাজটা করে থাকে মাশাল্লাহ আমার বাচ্চাটা। অনেক মেয়েদের স্বপ্ন থাকে মনের মতো একটা সংসার, মনের মতো হাজব্যান্ড। অ্যাটলিস্ট হাজব্যান্ড একটু কেয়ার করবে, একটু ভালোবাসবে। তো আমি দেখেছি আমার চোখের সামনে এত এত সংসার ভেঙে যেতে, এত এত মানুষের চোখের কান্না জাস্ট একটু হাজব্যান্ডের কেয়ারিং পাওয়ার জন্য, মনে হয় পুরো জীবনটাই স্যাক্রিফাইস করে দিতে পারে। তো সেই জায়গা থেকে থিঙ্ক করলে আলহামদুলিল্লাহ আমি এত বেশি হ্যাপি আছি। আমার বাচ্চা এবং আমার হাজব্যান্ড এত বেশি কেয়ার করে আমার। বিয়ের পরে নাকি মেয়েদের সব থেকে বেশি মনে পড়ে মা বাবার কথা যখনই অসুস্থ হয়। তো আমার বেসিক্যালি বিষয়টা অন্যরকম থাকতো। আমি যখন অসুস্থ হতাম আমি আব্বুকে বেশি মিস করতাম। আর আমার কিছু হলে আমার আব্বু একদম মানে কি বলবো, বাচ্চাদের মতো করে পাগল হয়ে যেত। তো বিয়ের আগে যে কেয়ারিংটা আব্বুর থেকে পেতাম সেটা এখন হাজব্যান্ড করে, তার জন্য বাবা মাকে একদম ভুলেই গেছি বলতে পারো। কেয়ারিংয়ের জায়গাটা থেকে ভুলে যাওয়া তো আর সম্ভব না, মানে এই কেয়ারিংয়ের জায়গাটা থেকে ভুলে গেছি, কারণ আমার হাজব্যান্ড আমাকে এত বেশি কেয়ার করে, যেটা বাবা মার অপূর্ণতাটা ও পূর্ণ করে দিয়েছে। এই তো গত 2 দিন ধরে অসুস্থ, বেচারা এত বেশি টেনশন করবে, যতই ব্যস্ত থাকুক আমাকে একদিনে 3-4 বার ফোন দিবে, খোঁজ নিবে আমি কেমন আছি, আমি ঠিক আছি কিনা, আমার কেমন লাগছে। ইভেন আমার সব কিছুর ব্যাপারে এত এত বেশি খেয়াল রাখে। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। আমার জীবনে আর কোনো চাওয়া নেই, আমি আমার মনের মতো একটা হাজব্যান্ড পেয়েছি, যাকে চেয়েছিলাম আল্লাহ তাকেই দিয়েছে। যাই হোক, এই তো বেডশিটটা কিনেছিলাম কিছুদিন আগে, আর এটা হচ্ছে আমার বেডে কিন্তু বিছিয়েছি, তোমরা দেখেছো 2 সাইডের সেলাইগুলো খুলে গেছে, যেহেতু কেনা বেডশিট তাই আমি একটু খুলে দেন ভালো করে সেলাই করে দিয়েছি। তারপরে ভাবলাম যেহেতু অনেকটা সময় আছে হাতে পর্যাপ্ত পরিমাণ, সো একটু ড্রেসটা সেলাই করি। আমার প্রিন্সেস তো আরও আগেই উঠেছে, ওকে এরই মধ্যে হচ্ছে নাস্তা করে দিয়েছিলাম। অনেকগুলো ড্রেস কেটে রেখেছি, বানানো হচ্ছে না আজকে, যেহেতু একটু বেটার লাগছে অন্যান্য দিনের তুলনায়, তাই ভাবলাম একটু সেলাই কাজ করি। তো এই তো এখন একটা জামা নিয়ে বসবো, দেখা যায় কতটুকু কমপ্লিট করতে পারি। সুতা টুতা সব কিছু হচ্ছে একদম মানে কি বলবো, সেট করে নিচ্ছিলাম। একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে না অনেকটা সময় পাওয়া যায়, অনেকগুলো কাজও করা যায়। আর গত কয়েকদিন তো ঘরের কাজ একদমই করা হয় না। তো আজকে দেখা যাক একটু ভালোও লাগছে অন্যান্য দিনের তুলনায়, তাই ভাবলাম কেননা একটু কাজ করি। আর এই তো ঝুড়ি ভরে আমার প্রিন্সেসের খেলা আছে, সেগুলোর কথা আর নাই বলি, এগুলো প্রতিদিনের মানে রুটিন, এগুলো থাকবে এইরকম। কয়েকদিন আগে ড্রেসটা কেটে রেখেছিলাম, গত 3-4 দিন আগে। তো এখন হচ্ছে ভাবলাম স্টার্ট করি এটা দিয়ে, কারণ এই ড্রেসটা একটু সিল্ক কাপড়ের।
আর একটু সময় লাগবে যেহেতু সিল্ক কাপড়ের, সো বুঝতে পারছো, তার জন্য এটা নিয়েই আগে বসেছি যে সুতিগুলো খুবই তাড়াতাড়ি বানানো যায়। আমি একটা জামা একটা সালোয়ার যদি ইচ্ছা করি আমার মনে হয় আধা ঘন্টার বেশি আমার লাগে না, হয়ে যায়। তবে আমি তো বসতেই পারি না, একটা সেলাই দিই আবার উঠি, আবার একটা কাজ করি, আবার একটা সেলাই দিই, এরকম করে করেই অনেক সময় লেগে যায়। আসলে এত বেশি তাড়া নেই যেহেতু নিজের কাজ, সো নিজের মানে কি বলবো, সময় মতোই নিজের সুবিধা মতোই করার চেষ্টা করি। গলার জয়েনের জন্যই তো একটা কাপড় নিয়েছিলাম 2 ইঞ্চি পরিমাণ, এটাকে হচ্ছে 2 পার্ট করে সেলাই করে নিয়েছি, কারণ গলাতে একটু পাইপিং টাইপের করব এই কাপড়টা দিয়ে। এটা নর্মালি হচ্ছে সালোয়ারের কাপড়, তো এই জন্য হচ্ছে 2টা পার্ট আগে নিয়ে নিয়েছি কাপড়ে, 2টা ভাঁজ পার্ট হচ্ছে কাপড়ের মাঝখানে রেখে দেন হচ্ছে সেলাই করব। কাটটা আগে সেলাই করে নিব, যেহেতু এটা এত বেশি সিল্ক কাপড়, এটা আমি আসলে কন্ট্রোল করতে পারছিলাম না, বারবার পড়ে যাচ্ছিল আমার মানে সেলাই মেশিনের থেকে। তো এটার জন্য একটু হচ্ছে আমার মানে আনইজি ফিল হচ্ছিল, তার জন্য ভাবলাম গলাটা আগে করে নিই, বাকি অন্যান্য কাজগুলো পরেও করতে পারবো। যদিও সময় লাগবে না, আমার ড্রেস বানাতে খুবই অল্প সময় লাগে, সালোয়ার ড্রেস যেটা বললাম আমার 30 মিনিটের মধ্যেই হয়ে যায়। আর এত বেশি গুল্লুমুল্লু হয়ে গেছি, তাই এবার ড্রেসগুলো ভেবেছি একটু লুজ লুজ বানাবো সবগুলা। যদিও আমি খুব ফিটিংও পরি না, খুব লুজও পরতে পারি না, আমার ড্রেসগুলো আমার মন মতো না হলে ভালো লাগে না। আজিমপুর একটা ভাইয়া আছে, উনি আমার ড্রেসগুলো এত সুন্দর করে মানে ফিটিং করে বানিয়ে দেয়, আমার আজ সেকেন্ডবার যেতে হয় না। তো বেসিক্যালি ওনার থেকে আগে আমি ড্রেস মেক করতাম, এখন যেহেতু নিজের জামা কাপড় নিজেই সেলাই করি তাই আর ওনার কাছে যাওয়া হয় না। বেডশিটটা বিছিয়ে নিয়েছি, তো ওই তো বালিশের কাভারগুলোও লাগাচ্ছি, আর এই কাজগুলো আমি হচ্ছে অফ ক্যামেরায় করে নিয়েছিলাম, কারণ গত কয়েকদিন ধরে বিছিয়েছি বেডশিট, বালিশের কাভার, দেন হচ্ছে আমার টাওয়াল, এগুলো ক্লিন না থাকলে আমার মুখে অনেক বেশি ব্রণ বের হয়ে যায়, তার জন্য আমার এগুলোর দিকে অনেক বেশি খেয়াল রাখতে হয়, কয়েকদিন পর পরই চেঞ্জ করে ফেলি, কারণ আমার যেহেতু একটু ডাস্টের প্রবলেম আছে, সো এগুলো যত ক্লিন থাকে তত আমার স্কিনটাও ভালো থাকে। তো মোটামুটি বাকি কাজগুলো তো আমি হচ্ছে অফ ক্যামেরায় করে নিয়েছি, বেডশিট গুছিয়ে নিয়েছি, দেন হচ্ছে ঝাড়ু দিয়ে নিয়েছি, ফার্নিচারগুলো ক্লিন করেছি, সেগুলো তো আর তোমাদের সঙ্গে দেখানো হচ্ছে না গত কয়েকদিন ধরে, তবে কাজগুলো কিন্তু প্রতিদিনই আমাকে করতে হয়। আমার বাসাটা যেহেতু খোলামেলা, চারপাশ থেকে প্রচুর আলো বাতাস আসে, দিনের বেলা তো একদমই লাইট লাগে না, মানে একদম বাইরের মতোই আলো বাতাস থাকে, সো সেই সঙ্গে ধুলাবালিটাও থাকে একদম রাস্তার মতোই। তো তার জন্য ক্লিনটাও প্রতিদিন করতে হয়, সেটা যতই শরীর খারাপ থাকুক না কেন। রোজার দিনে যতই কাজ করি না কেন, কাজ করে কেন যেন আগানো যায় না, সময়ের সঙ্গে দৌড়েও আসলে চলা যায় না, তারপরও সময় মতো সময়ের কাজগুলো করে নিতে হয়। তবে গত কয়েকদিন ধরে আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে একটু কাজ করিয়ে নিই, বাড়তি কাজ। আজকে ফ্যান দুইটাও ক্লিন করেছি, এত বেশি ময়লা হয়েছে, নর্মালি ফ্যান আমার হাজব্যান্ড ক্লিন করে দেয়, যেহেতু এত বেশি ব্যস্ত থাকে, বাসায় আসার পর আবার আমাকে সময় দিবে, আমাকে খাওয়াবে, আমি কি খাচ্ছি না খাচ্ছি সেগুলোর দিকে খেয়াল দিবে, তো তার জন্য দেখা যায় একদমই সময় পাই না ও, তাই আমি করেছি। এদিকে প্রিন্সেসের জন্য একটু দুধ গরম বসিয়েছি, ও আমাকে প্রথম বলেছে ও দুধ খাবে, দেন বলতেছে না আমি ফল খাবো, কারণ আঙ্গুর ফলকেও ফলই বলে, তো একটু আঙুর এনে দিয়েছি। আর এই তো হাসি দিচ্ছে এদিকে, যে ড্রেসটা বানিয়েছিলাম ওইটা পরেছে, তো পরে তো সে খুব খুশি হয়েছে, তার একদম পারফেক্ট হয়েছে। এখন আমাকে হেসে হেসে বলতেছে সে নাকি আঙুর ফলও খাবে না, অন্য কিছু খেতে চায়। তো আমি তো রাগ করছিলাম যে তুমি কথাই শোনো না, তুমি যদি ফলগুলো না খাও তাহলে মাম্মি কিন্তু তোমাকে একদম বাসা থেকে বের করে দিব। তো হাসতেছে, ঠিক আছে বের করে দাও। ইদানিং তার আবার একটু সাহস হয়েছে, একদমই ভয় পায় না। বের করে দিলে সমস্যা নেই, আমি আন্টির ঘরে চলে যাব, মানে আমাদের বাড়িওয়ালার কথা বলে ওনার ঘরে চলে যাবে। তো এই তো দেখো আমি একটা আঙুর দিচ্ছি, সে খাবে না, এতবার না করতেছে, যখন দেখলো মাম্মির মন খারাপ হয়ে গেছে তখন হচ্ছে একটু নেয়ার চেষ্টা করলে আমাকে খুশি করার জন্য। তারপর আমি যখন একটা পর্যায়ে বললাম ঠিক আছে তুমি না খেলে আমি তোমাকে শপিং করতে নিয়ে যাব না, ঈদের কোনো ড্রেসই কিনে দিব না, দেন রাজি হয়েছে খাবে। আর তার মুখের এক্সপ্রেশন দেখো, একটা কামড় দিয়ে সে মানে মনে হচ্ছিল এত টক সে আর খেতে পারবে না। তো আমি একটু টেস্ট করে দেখলাম যে না এগুলো তো পারফেক্টই আছে, কিন্তু সে খাবে না, তার জন্যই তার এই মুখের ভঙ্গি। এনিওয়েজ হাঁসের মাংস ধুয়ে নিয়েছি, হাঁসের মাংস রান্না করবো আজকে। হাঁসের মাংস একটা প্রবলেম, মানে এত বেশি সময় লাগে বাছতে, খুব সুন্দর করে ক্লিন করে রেখেছিলাম, দেওয়ার সময় মনে হচ্ছে আরও হচ্ছে ছোট ছোট মানে কি বলবো লোমগুলো রয়েছে, আবার সেগুলোকে দেখে দেখে ক্লিন করলাম। আমার একটু স্পেস সমস্যা আছে, আমার কাজ পারফেক্ট না হলে আমার একদমই ভালো লাগে না। ডাল রান্না করে নিয়েছিলাম, আর এই তো এই জন্য আর রান্নাঘরটা ক্লিন করে নিয়ে ভাবলাম একদম মাংস রান্না করি তারপরে করব। পাশে চুলাতে ভাত বসিয়ে দিয়েছি, আসার পরে রাতের বেলায় রান্না করা হয়, দুপুরবেলায় সব কিছু গুছিয়ে রাখতে ইচ্ছে করে, দেন আবার মাঝে মাঝে ভালো লাগে না, যেহেতু সেহরির জন্য বেসিক্যালি রান্না করা, কারণ আমাদের একবারই ভাত খাওয়া হয়।
তো তার জন্যই তো রাতের বেলায় রান্না করছি। আমি সব কিছু দিয়ে এটা হচ্ছে গরুর মাংসের মতো মেখে ঝুঁকে রান্না করব, একদম কষিয়ে ভুনা করব। তো তার জন্য সব কিছু দিয়ে দিলাম। একটু গরমও লাগছে, ভাল লাগছে না। দেখা যায় যখনই বসা থেকে উঠি, শোয়া থেকে উঠি, কেন যেন মাথাটা ঘুরে যায়। তো আমার হাজব্যান্ড আমাকে না করতেছিল যে তুমি শুধু ডিম ভাজি করো, ডাল রান্না করো, আলু ভর্তা, এগুলোতে আমার হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। তো আমি বললাম আমি ফিট আছি, সমস্যা নেই, তুমি হচ্ছে তোমার কাজ করো, আমি রান্নাটা বসিয়ে দিয়ে তোমার কাছে আসছি। আমার হাজব্যান্ডের অনেক কিছুই আমার মানে কি বলবো আব্বুর মতো, যে জিনিসগুলো আমি আব্বুর মধ্যে আগে দেখতাম। আমি যখন অসুস্থ হতাম আমাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে যেত। দেন হচ্ছে কিছু করতেই দিত না, শুয়ে থাকো শুয়ে থাকো, আমার কাছে থাকো, এরকম বলতো আব্বু। তো সেম মানে জিনিসগুলো আমার হাজব্যান্ডের মধ্যে আমি পাই, যদিও আমার হাজব্যান্ডকে কখনো এগুলো আমি বলি না। সো আমার খুব ভালোই লাগে। মনে হয় যে আমার আব্বুর যে অপূর্ণতাটা সেটা একদমই নাই। সত্যি কথা যেটা আমার হাজব্যান্ড একদম পরিপূর্ণ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি এত বেশি হ্যাপি ওর কেয়ারিংয়ে, ওর ভালোবাসায়। সেটা আসলে বলে বোঝানো যাবে না। আর আমি কখনোই কাউকে এগুলো বলি না, কারণ বদনজর জিনিসটা খুবই খারাপ, আর এটা আমি বিশ্বাস করি। তাই অ্যাজ ইউজুয়াল 5টা রিলেশন বা 5টা ফ্যামিলি যেরকম হয় আমিও সেমভাবে থাকি। কখনোই আমার ফ্যামিলির বিষয়গুলো আমি কারোর সঙ্গে শেয়ার করি না। তো এই তো মাংসটা হচ্ছে রান্না করছি। দেখো হাঁসের মাংস থেকে কতগুলো পানি ছেড়ে দিয়েছে। তো এই পানিটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে হচ্ছে ঝোলে পানি দিয়ে কষাবো। তো এদিকে আবার বাবা মেয়ের হচ্ছে ঝগড়া লেগে গেছে, এত বেশি ঝগড়া লাগে। বাবা মেয়ে এক জায়গায় হলে, আমার প্রিন্সেস তো তার বাবাকে ছাড়া একদমই চলতেই পারে না। আবার এক জায়গায় হলে দুজনে ঝগড়া করবে, মারামারি করবে। তো এদিকেই তো ডাকাডাকি শুরু করে দিয়েছে, মামি জলদি আসো, বাবা আমাকে মেরেছে। তো এখন তো যেতেই হবে বিচার করতে, না হয় আরও মানে কি বলবো পরিস্থিতি বিগড়ে যাবে, খারাপের দিকে যাবে। তো দুজনকে মিল করে দিয়ে চলে এসেছি। আমার হাজব্যান্ডই তো দেখো আমার জন্য কত কত খাবার নিয়ে আসছে। দই, দেন এখানে ডাব আছে, তারপরে হচ্ছে কলা আছে, তারপর চিরা নিয়ে আসছে। তো আমাকে বলতেছিল তুমি দই চিরা কলা দিয়ে খাও, এটা একটা হেলদি খাবার আর তোমার ভালো লাগবে এটা খেলে। তো নর্মালি দইটা আমি ভীষণ পছন্দ করি, আর আমি দই পছন্দ করি, এটার জন্য আমার হাজব্যান্ড দই খায় না। মানে এই বাচ্চার এমন একটা মানুষ, আমার পছন্দের জিনিস সে খেতে চায় না, সব আমাকেই খাওয়াবে। তো এদিকে হচ্ছে একটু শরবত বানাচ্ছিলাম। আর রুহ অবজাটা কয়েকদিন আগে নিয়ে এসেছে, বাচ্চাটা দিয়ে শরবত করা হয়নি, হঠাৎ করে মনে হলো যে একটু শরবত বানাতে পারি। তো এখানে হচ্ছে আমি একটু চিয়া সিড নিয়েছি 1 চামচের মতো, আর 1 চামচ ইসবগুল নিব, আর চিনিও দিয়েছি 1 চামচের মতো। তো রুহ আফজা 2 চামচ দিব, দেন হচ্ছে একটা শরবত তৈরি করব। আমার রুহ আফজার শরবতটা মাঝে মাঝে খেতে ভালো লাগে, বাট সবসময় একদম ভালো লাগে না। তো ওর বাবাকে বলেছিলাম এর মধ্যে একদিন, তো হচ্ছে ভোলেনি। ওর মনে ছিল হয়তো বা মিনা বাজারে গিয়েছিল ওই দিন, তখন নিয়ে এসেছে। আমার এই মগটা দেখতে ছোট মনে হলো, এটা বিশাল সাইজের একটা মগ। নর্মালি হচ্ছে নর্মাল সাইজের যে গ্লাসগুলো হয় অ্যাজ ইউজুয়াল, ওই গ্লাসের 2 গ্লাস পানি ধরে এই মগটার মধ্যে। সো বুঝতে পারছো এটা বিশাল সাইজের একটা মগ। ভাবলাম 2টা গ্লাসে না বানিয়ে একটা মগে বানাই, অর্ধেক আমি খাবো, অর্ধেক আমার হাজব্যান্ড খাবে, দুজনের কিন্তু হয়ে যাবে। আর এই তো এটার জন্যই হচ্ছে মগের মধ্যে বানাচ্ছি। তো আমি সব কিছু মিক্স করে নিয়েছি, জাস্ট একটু নেড়ে চেড়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, দেন হচ্ছে খেয়ে নিব। এদিকে ছোলা বুট সিদ্ধ করেছিলাম ইফতারির জন্য। গত 2 দিন ধরে তো ইফতারিও বানানো হয় না, ইনস্ট্যান্ট যা খাবার থাকে সেগুলোতেই হয়ে যায়। কারণ ভাজা পোড়া খাবার এমনিতেই খাওয়া ঠিক না, আর রোজা রেখে খেলে তো মানে কি বলবো গ্যাস্ট্রিকের অবস্থা খারাপ হয়ে যায়। তার জন্য গত কয়েকদিন ধরে বানাচ্ছি না, ভাবলাম কেননা অনেক দিন ধরে যেহেতু করছি না আজকে একটু করি। তো এদিকেই তো মানে ডাবও খাচ্ছি। আমার হাজব্যান্ড তো বাইরে আছে, বাইরে বলতে হচ্ছে ও ফোন দিয়ে বলেছে আমি ডাবের পানি খেয়েছি কিনা। একটা তো সে রাতের বেলায় আমাকে খাইয়ে দিয়েছে, মানে যখন নিয়ে এসেছিল তখনই। আর এটা কিন্তু পরের দিন সন্ধ্যার পরের ভিডিও। বাই দ্য ওয়ে, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আমি 2 দিনের ভিডিও মিলিয়ে কিন্তু একটা ভিডিও মেক করেছি। সো তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয় তাই বলে দিলাম। ফোন দিয়ে মনে করিয়ে দিয়েছে, তো ভাবলাম কেননা তাড়াতাড়ি খেয়ে নেই, এসে যদি দেখে এটা খাইনি তাহলে আবার রাগারাগি শুরু করে দিবে। আমার না এই কচি ডাবের পানিগুলোর থেকে একটু যেগুলাতে ভিতরে একটু নারকেল হয় একদমই সফট টাইপের, ওইটার পানিটা খেতে ভালো লাগে, আর ওই নারকেলটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এইগুলো একদমই কচি, মানে এগুলোর ভিতরে কিছুই হয়নি, এটা শুধু পানি খাওয়া যাবে, তবে হ্যাঁ অনেক বেশি পানি আছে এটার মধ্যে। আমার এই গুল্লু মুল্লু গ্লাসের 1 গ্লাস হয়েছে। সো বুঝতে পারছো কতগুলো পানি, আবার একটু পরেও গিয়েছে। তো এটার 1 গ্লাস পানি খেলে আমি আর নড়তে পারি না, কারণ আমি এমনিতেই পানি চোরা, পানি খুব একটা বেশি খেতে পারি না। তো দেখা যায় কি মাঝে মাঝে 1-2 গ্লাস পানি একসঙ্গে খেয়ে ফেললে আমার এত বেশি অসুবিধা হয়ে যায়, বিশেষ করে ইফতারের টাইমে পানি খেলে আর নড়াচড়া করতে পারি না। যাই হোক,
এখন হচ্ছে এই তো ডাবের পানিটা খাবো, খেয়ে হচ্ছে বারান্দার শুকনো কাপড় আছে সেগুলো গুছিয়ে নিয়েছিলাম, বাচ্চার খেলনাপাতিগুলো গুছিয়েছি। দেন হচ্ছে একটু সেলাই মেশিনে বসেছিলাম, একটু টিভি দেখছিলাম। তো আমার হাজব্যান্ড আবার ফোন দিয়েছে, তুমি কি দই চিড়া খেয়েছো? তো বললাম খালি খালি দই খাচ্ছি, চিড়া দিয়ে খাইনি, এখন আবার চিড়া দিয়ে খেতে হবে, না খেলে আবার এসে চেলাচেলি করবে। আর যতক্ষণ আমি মানে ওর মন মতো না খাবো ততক্ষণ ওর কিন্তু মেজাজ খিটখিটে হয়ে থাকবে, সেটা আমি জানি। তাই তো খালি খালি খেয়ে একটু মানে খালি করছি, এসে যদি আবার চেক করে দেখে না মানে খাইনি আমি, তাহলে তো আবার রাগারাগি শুরু করে দিবে। আমার অনেক আপুরে জানতে চেয়েছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ আমি আগের তুলনায় অনেক ভালো আছি, এখন সুস্থ আছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ সবাইকে।